হাজার হাজার কোটি টাকা কয়লা চুরি হয়ে গেল, আপনারা সোনা পাচার হয়ে গেল। এই বেকার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অর্থনৈতিক বুনিয়াদ থেকে চুরি করলো তৃণমূল। পাড়ার একটা ছোট বাচ্চাও বলতে পারবে যে এই চুরির টাকা কোথায় গেছে, সবাই বলবে কালীঘাটে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনার টালির চালা হাওয়াই চটি, আপনার কালীঘাটে 35টা প্লট হলো কি করে, তার উত্তরটা তো আপনাকেই দিতে হবে এই অশোকনগরের মানুষের কাছে। কারণ হচ্ছে আপনি উত্তর দিতে পারবেন না, আপনি হচ্ছেন আরএসএস এর দুর্গা, আপনি বিজেপির দুর্গা। আপনি আমাদেরকে বলতে চাইছেন, কি বলতে চাইছেন আমরা বিজেপির দালালি করছি? আপনি বলতে চাইছেন আমরা বিজেপির থেকে টাকা খেয়েছি? শুনে রাখুন, যতই আমাদের ধমকান, যতই আমাদের চমকান, যতই পুলিশ দিয়ে আমাদের রাত্রিবেলা বাড়িতে টোকা মারুন, এই অশোকনগরের খাঁকি পোশাকের একটা অংশ এই নারায়ণ গোস্বামীদের দালালি করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়দের দালালি করছেন। আপনাদেরকে বলে রাখি, গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের তাদের করের টাকায় আপনি খাঁকি পোশাকটা পরছেন। আর কল্যাণ ব্যানার্জি বলে দিয়েছে, এরপরে যদি আপনার বাড়িতে আমার কর্মীদের বাড়িতে পুলিশ যায়, ওই শ্রীরামপুরের কল্যাণ ব্যানার্জি বলে দিয়েছে খিচ মেরি ফটো। তৃণমূলের নেতাদের ভীষণ মন খারাপ, জানেন তো? কারণ আমফানের এরা ট্রিপলটা চুরি করেছিল, এরা ট্রিপলটা চুরি করেছিল, আমফানের চালটা পর্যন্ত এরা চুরি করেছিল। আর যে প্রাকৃতিক বিপর্যয়ের যে ঝড়টা, তৃণমূলের নেতারা ভেবেছিল যদি এই জেলার সভাধিপতি এই অশোকনগরে যদি ল্যান্ডফলটা হতো, অন্তত তৃণমূলের নেতারা আবার এই আমফানের ট্রিপলগুলো বিক্রি করতে পারত। কারণ আপনাদের জেলার সভাপতি, আমাদের জেলার সভাপতি এই জেলায় মানে এই আপনার অশোকনগরের এমএলএ, আপনারা জানেন। আজকে যে কথাটা বলছিলাম যে আজকে হাজার হাজার মানুষ এই মাগুরখালীতে উপস্থিত হয়েছে কিসের টানে? কারণ এই তৃণমূল 2023 সালের পঞ্চায়েত নির্বাচন, এই বেড়াবেড়ি সহ অশোকনগর, এই উত্তর 24 পরগনা, সারা পশ্চিমবঙ্গে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের গণতান্ত্রিক অধিকারটাকে লুট করেছে আর ভোটটাকে চুরি করেছে। আর যেখানে আইএসএফ প্রতিরোধ করেছে, বিডিও অফিসে গিয়ে পুলিশের একটা অংশকে নিয়ে এই আমার নারায়ণ গোস্বামীদা ব্যালট বক্সের যে ব্যালটগুলো খেয়ে নেওয়ার প্রশিক্ষণ দিয়ে ফেলেছে। গরিব মানুষের অধিকারটাকে লুট করলো তৃণমূল। গরিব মানুষের 100 দিনের কাজের অধিকার, গরিব মানুষের প্রধানমন্ত্রী আবাস যোজনা, এরা আমার বিধবা মায়ের যে পেনশনটা, সেই পেনশনটাও কাটমানি করতে ছাড়ে না এই তৃণমূলের নেতারা। আমরা বলছি যে তৃণমূল কংগ্রেস গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষের জল জমি জঙ্গলের অধিকারের কথা, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা, 100 দিনের জব কার্ডের টাকা, এই বেড়াবেড়ি অশোকনগর এঘাট ওঘাট হয়ে এরা এই নারায়ণ বাবুর হাত ধরে কালীঘাটে পৌঁছেছে। এটা অশোকনগরের মানুষ জানে। অশোকনগরের মানুষ তাই তো বুক চিতিয়ে লড়াই করার জন্য মাগুরখালীতে আবার উপস্থিত হয়েছে 1 তারিখে খামচিহ্নে ভোট দেওয়ার জন্য। 1 তারিখে সকাল সকাল ভোট দেবেন, তাপস ব্যানার্জিকে ভোট দেবেন। কারণ যে কথাটা বলতে চাইছিলাম যে এরা হিন্দু মুসলমানের রাজনীতি করছে। আমরা যখন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মুসলমান পাড়ায় যাচ্ছি তখন বলছে বিজেপির দালাল, আর যখন হিন্দু পাড়ায় যাচ্ছি তখন বলছে এটা বলছে মুসলমানের টুপি পরার দল। আমরা বলতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি মমতা বন্দ্যোপাধ্যায় যখন বোরখা পরে হিজাব পরে আপনি রোজার মাস যখন আমার মুসলমান ভাইরা যখন তারা রোজা পালন করার জন্য ইফতার পার্টিতে রোজা ভাঙেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ আপনাকে অশোকনগরের মানুষ দেখেছে বোরখা পড়তে, অশোকনগরের মানুষ আপনাকে হিজাব পড়তে দেখেছে। আপনি ইফতার পার্টিতে গেছেন, অংশগ্রহণ করেছে পাক সার্কাস ময়দানে, ববি হাকিম সঙ্গে করে নিয়ে গেছে, আপনি দোয়া আদায় করেছেন। এই বাংলার মানুষ, অশোকনগরের সংখ্যালঘু মানুষ, পশ্চিমবাংলার মানুষ আপনাকে বিশ্বাস করেছে। কিন্তু পরে যখন আমরা জানতে পারলাম মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সারাদিন গান্ডে পিণ্ডে গিলে আমার যারা রোজাদার ভাইরা আছে তাদের সঙ্গে পাক সার্কাসে ববি হাকিমের সঙ্গে গিয়ে যখন ইফতার মজলিসে অংশগ্রহণ করে, তখন তিনি আমার মুসলমান ভাইদেরকে ঠকিয়েছেন। আমরা বলতে চাইছি
এই পশ্চিম বাংলার সংখ্যালঘু মানুষকে আপনি ঠকিয়েছেন। আপনি কখনো বোরকা পরেছেন, কখনো হিজাব পরেছেন। আপনি 2011 সালের আগে আপনি ফুরফুরায় বারবার ছুটে গেছেন। ফুরফুরায় যারা আমাদের পীরজাদা আছেন তাদের আশীর্বাদ আদায় করেছেন। আপনি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমি মুসলমানদের এই 34 বছরে বামফ্রন্ট সরকার কিছু করেনি। এই মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বলেছিলেন যে ওয়াকফ সম্পত্তি লুট করেছে, লুট হয়ে গেছে। আপনি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 10,000 মাদ্রাসা তৈরি করব। আপনি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমার মুসলমান ঘরের সন্তানদের শিক্ষার ব্যবস্থা করে দেব। আপনি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে প্রাইমারি এডুকেশন যে ভেঙে পড়েছে, আমি আমার এই ওয়াকফ সম্পত্তি থেকে মুসলমান ভাইদের, মুসলমান বোনেদের শিক্ষার উন্নত শিক্ষার ব্যবস্থা দেব। আমার মুসলমান ভাইদের আপনি চাকরির ব্যবস্থা করে দেবেন। আপনি বলেছিলেন 34 বছরে বামফ্রন্ট সরকার কিছু করেনি। এই দেখো এই অশোকনগরের মানুষ, এই বারাসাতের মানুষ আপনাকে বিশ্বাস করেছিল, কাকলি ঘোষ দস্তিদারকে বিশ্বাস করেছিল। অশোকনগরের মানুষ দুহাত ভরে ভোট দিয়েছিল তৃণমূল কংগ্রেসকে। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন আমাদেরকে বলছে আমরা মুসলমান পাড়ায় যাচ্ছি, তখন বলছে এটা বিজেপির দালাল। আর যখন হিন্দু পাড়ায় যাচ্ছি তখন বলছে যে এটা মুসলমান পার্টি, টুপি পরা দল। আমরা বলতে চাইছি আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী বলছে, আমার নওশাদ সিদ্দিকী বলছে মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তারে নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমরা বলছি নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমার আব্বাস সিদ্দিকী বলছে, আমার নওশাদ সিদ্দিকী বলছে আমার মুসলমান ভাইরা তারা টুপি পরে মসজিদে যাবে, নিরাপদে নামাজ পড়বে। আমার হিন্দু মায়েরা, আমার হিন্দু বোনেরা তারা মন্দিরে ঘন্টা বাজাবে। আমার আব্বাস সিদ্দিকী, আমার নওশাদ সিদ্দিকী এই শিক্ষা দেয় না। যাদবপুরের সায়নী ঘোষ হিন্দু ধর্মের আমার মায়েদেরকে অপমান করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ পদের প্রার্থী হয়েছে। অভিনেত্রী সায়নী ঘোষ শিবলিঙ্গে কন্ডম পরানোর নির্দেশ আমার নওশাদ সিদ্দিকী দেয় না। আমার নওশাদ সিদ্দিকী বলে আদিবাসী ভাইরা, আদিবাসী বোনেরা তারা জল জমি জঙ্গলের অধিকারের কথা বলবে, তারা টুসু পুজো করবে, করণ পুজো করবে। আর আমার মতুয়া ভাইরা যারা অশোকনগরে 70 দশকে 71-এর দাঙ্গায় যারা বাংলাদেশ থেকে এই দেশে সন্তান সন্ততি লোটা কম্বলটা নিয়ে আদিবাসী আন্দোলনের সঙ্গে অশোকনগরে যারা বাসিন্দা হয়েছিলেন, এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন মতুয়া আমাদের বড় মা বীণাপাণি দেবীর কাছে ছুটে গেছে বারবার, এই চোর জ্যোতিপ্রিয়া মল্লিককে নিয়ে আমরা দেখেছি বীণাপাণি দেবীর কাছে গিয়ে বারবার তিনি মতুয়াদের মন জয় করার চেষ্টা করেছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় আমার মতুয়া ভাই, মতুয়া বোনেদের আবেগকে নষ্ট করেছে, মতুয়া ধর্মকে অপমান করেছে। তিনি মতুয়া ধর্মের হরিচাঁদ গুরুচাঁদকে অপমান করেছে। আমরা বলতে চাইছি আপনি মমতা বন্দ্যোপাধ্যায় আর কত নিচে নামবেন? আপনি মুসলমান ভাইদের, মুসলমান সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে আপনি কখনো দুধেল গাই বলছেন। আপনি কিছুদিন আগে জনসভায় আপনি ধর্মগ্রন্থকে অপমান করছেন। আপনি বলতে চাইছেন, আপনি কি বলছেন? বাইবেল শেষ হয়ে যাবে, কোরআন শেষ হয়ে যাবে, ত্রিপিটক শেষ হয়ে যাবে, রামায়ণ মহাভারত শেষ হয়ে যাবে, আর এই নারায়ণ গোস্বামীদের কাটমানির উন্নয়ন নাকি শেষ হবে না। আপনি মমতা বন্দ্যোপাধ্যায় আপনার ক্ষমতা নেই ধর্মগ্রন্থকে আপনি অপমান করা, আপনাকে ক্ষমা চাইতে হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাই আমার রাজন্যা দিদিমণি কি বলছে? আমার চেয়ারম্যান বলেছিল যতক্ষণ না উনি লিখিতভাবে উনি ক্ষমা চাইছেন ততক্ষণ পর্যন্ত আমরা এর শেষ থেকে ছাড়ব। রাজন হালদার অবশ্য ক্ষমা চেয়েছেন, তবুও বলতে চাইছি উনি কি বলেছে। দেবাংশু, যাকে কেউ কেউ ভাটাংশু বলে, এই দেবাংশু নাকি আল্লাহর অংশ, নারায়ণের অংশ, মহাদেবের অংশ। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি ধর্ম নিয়ে পশ্চিমবাংলায় রাজনীতি করেছেন, রাজনীতিকে নিয়ে এসেছেন। আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বিজেপির দালালি করছেন। আপনি 2003 সালে আপনি নাগপুরে আরএসএস এর সভায় গিয়েছিলেন। আরএসএস এর মোহন ভাগবত, অশোক সিংহল্লা আপনাকে দুর্গা বলে আখ্যায়িত করেছিলেন। আর আপনি মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস কে বলেছিলেন দেশভক্ত। সব থেকে যদি দেশভক্ত হয়ে থাকে তাহলে হচ্ছে এই আরএসএস। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আমাদেরকে বিজেপির দালাল বলছেন, বিজেপির কাছ থেকে টাকা খেয়েছেন। পশ্চিমবাংলার মানুষ জানে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে 1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার জন্ম বিজেপির গর্বে। 1998 সালে পার্লামেন্ট নির্বাচনে আপনি দায়িত্ব নিয়েছিলেন, বিজেপিকে এই পশ্চিমবঙ্গে ডেকে নিয়ে এসেছিলেন।
দমদম থেকে তপন শিকদার আর কৃষ্ণনগর থেকে আপনার জুলু মুখার্জি, সত্যব্রত মুখার্জি, আপনি সহ 7 জনকে পার্লামেন্টে নিয়ে গিয়েছিলেন বিজেপির অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায়। আপনি কখনো রেলমন্ত্রী, কখনো দপ্তরবিহীন মন্ত্রী, কখনো আপনি কয়লা মন্ত্রী। আপনি মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা বিজেপির সঙ্গে জোট বন্ধন করে আপনি কলকাতা কর্পোরেশন নির্বাচনে আপনি লড়াই করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সুব্রত মুখার্জি পঞ্চায়েত মন্ত্রী, মেয়র আর ডেপুটি মেয়র বিজেপির মীনা দেবী পুরোহিত। আপনি বলছেন আপনি বলছেন আইএসএফ কে বিজেপির দালাল। বিজেপির দালাল তো আপনি এই অশোকনগরের বিধানসভা নির্বাচনে তখন 21 সালে সবে মাত্র আব্বাস সিদ্দিকীর দল জন্মগ্রহণ করেছে। আইএসএফ তাপসদা অশোকনগর বিধানসভা নির্বাচনে লড়াই করছে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি অশোকনগরে এসে আপনি বলেছিলেন যে সাম্প্রদায়িক বিজেপি, আমি ভোটের পর নরেন্দ্র মোদীকে কোমরে দড়ি বেঁধে আমি পশ্চিমবাংলায় ডেকে নিয়ে আসবো। কিন্তু আপনি মমতা বন্দ্যোপাধ্যায় যখন আপনার বাড়িতে, কালীঘাটের বাড়িতে আপনার ভাইপোকে যখন গরু পাচার, যখন কয়লা পাচার, আপনার বৌমা সোনা পাচারে যখন আপনার বাড়িতে ইডি গেছে, আপনি উন্নয়নের নাম করে প্লেন ধরে, আপনি এরোপ্লেন ধরে নরেন্দ্র মোদীর কাছে আপনি চলে গেছেন রাতের অন্ধকারে উন্নয়নের নাম করে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি, আপনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আপনি বৈঠক করতেই পারেন, এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো। কিন্তু পশ্চিম বাংলার মানুষ দেখেনি আপনি যখন নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে আপনি কোনো আইএএস আইপিএস অফিসারের সঙ্গে, আইপিএস আইএএস অফিসার, সচিব পর্যায়ের অফিসার আপনার সঙ্গে থাকার কথা। এই পশ্চিম বাংলার মানুষ, এই অশোকনগরের মানুষ কেউ দেখেনি আপনি যখন নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন। আমরা বলতে চাইছি যে আপনার সঙ্গে নরেন্দ্র মোদীর কি বৈঠক হয়েছে এই অশোকনগরের মানুষ জানতে চাইছে, পশ্চিম বাংলার মানুষ জানতে চাইছে। অমিত শাহ, আপনি মোটা ভাই অমিত শাহ যখন আপনার নবান্নে গিয়ে আপনার সঙ্গে 14 মিনিট গোপনে বৈঠক করলো, এই পশ্চিম বাংলার মানুষ জানতে চাইছে আপনি অমিত শাহর সঙ্গে কি মিটিং করেছেন। অমিত শাহ যখন সৌরভ গাঙ্গুলির বাড়িতে এসেছে, আপনি মমতা বন্দ্যোপাধ্যায় সৌরভ গাঙ্গুলিকে ফোন করে বলে দিয়েছেন আমার মোটা ভাই রাত্রেবেলা কি ভোজন করবে, ডাল মে কুছ কালা হ্যায়। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে তোলায় তোলায় সেটিং। আসলে ব্যাপারটা কি জানেন তো, ব্যাপারটা হচ্ছে আরএসএস বলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্গা। আমরা বুঝে গেছি আপনার সেটিংটা কোথায়। আপনি আপনার ভাইপোকে বাঁচাতে পারবেন না, আপনি বাঁচতে পারবেন না। কেরল আমরা জানি বিজেপির সঙ্গে আপনার একটা সেটিং আছে। যদি দিল্লির মুখ্যমন্ত্রী মদ কেলেঙ্কারিতে তার যদি জেল হতে পারে, গরিব মানুষের 100 দিনের জব কার্ড চুরি হয়ে গেল, প্রধানমন্ত্রী আবাস যোজনা চুরি হয়ে গেল, চাকরি চুরি হয়ে গেল, হাজার হাজার কোটি টাকা কয়লা চুরি হয়ে গেল, আপনারা সোনা পাচার হয়ে গেল, এই বেকার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অর্থনৈতিক বুনিয়াদ থেকে চুরি করলো তৃণমূল। পাড়ার একটা ছোট বাচ্চাও বলতে পারবে যে এই চুরির টাকা কোথায় গেছে, সবাই বলবে কালীঘাটে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনার টালির চালা হাওয়াই চটি, আপনার কালীঘাটে 35টা প্লট হলো কি করে, তার উত্তরটা তো আপনাকেই দিতে হবে এই অশোকনগরের মানুষের কাছে। কারণ হচ্ছে আপনি উত্তর দিতে পারবেন না, আপনি হচ্ছেন আরএসএস এর দুর্গা, আপনি বিজেপির দুর্গা। আপনি আমাদেরকে বলতে চাইছেন, কি বলতে চাইছেন আমরা বিজেপির দালালি করছি? আপনি বলতে চাইছেন আমরা বিজেপি থেকে টাকা খেয়েছি? শুনে রাখুন, যতই আমাদের ধমকান, যতই আমাদের চমকান, যতই পুলিশ দিয়ে আমাদের রাত্রিবেলা বাড়িতে টোকা মারুন, এই অশোকনগরের খাঁকি পোশাকের একটা অংশ এই নারায়ণ গোস্বামীদের দালালি করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়দের দালালি করছেন। আপনাদেরকে বলে রাখি, গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের তাদের করের টাকায় আপনি খাঁকি পোশাকটা পরছেন। আর কল্যাণ ব্যানার্জি বলে দিয়েছে এরপরে যদি আপনার বাড়িতে, আমার কর্মীদের বাড়িতে পুলিশ যায়, ওই শ্রীরামপুরের কল্যাণ ব্যানার্জি বলে দিয়েছে খিচ মেরি ফটো। একবার শুধু পুলিশ যদি আপনার বাড়িতে যায়, একবার খিচ মেরি ফটোটা তুলে আমাদের কাছে পাঠাবেন। আমার চেয়ারম্যান বলে দিয়েছে, আমরা আমাদের কর্মীদেরকে বলেছি তাদেরকে আমরা বোমা তুলে দিতে পারবো না, তাদেরকে পিস্তল তুলে দিতে পারবো না, আমরা আমার কর্মীদের হাতে 5 টাকার কলম তুলে দিতে পারবো। আর 5 টাকার কলমের কি দাম শেখ শাহজাহান বুঝে গেছে, আর এই জেলার বেতাজ বাদশা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বুঝে গেছে, পার্থ চট্টোপাধ্যায় বুঝে গেছে। আর এখানকার তৃণমূলের ফুটো মস্তানগুলো তারা ধমকাচ্ছে, চমকাচ্ছে। আর প্রত্যেকটা ভোট আসলে আপনারা বলতেন চড়াম ছড়াম ঢাক, নকুল দানা গুড় বাতাসা। আর ভোটের লাইনে যদি আপনি ভোট দিতে যান, তৃণমূলের উন্নয়ন নাকি রাস্তায় দাঁড়িয়ে থাকবে। আরে তৃণমূলকে বলছি, তৃণমূলের ফুটো মস্তানকে বলছি, উন্নয়ন তো কম্বল মুড়ি দিয়ে তিহারে শুয়ে রয়েছে, আর আপনার জ্যোতিপ্রিয় মল্লিক জেলে আছে। আমরা বলতে চাইছি
শেখ শাহজাহান নাম শুনেছেন তো? আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বলছে যে 500 টাকা 1000 টাকা দিয়ে, আমার মায়েরা কোন দিকে আছে? মায়েদেরকে বলছি, এই মমতা বন্দ্যোপাধ্যায় 500 টাকা 1000 টাকা দিয়ে আমার মায়ের ইজ্জতটাকে কিনতে চাইছে, আমার মায়ের গণতান্ত্রিক অধিকারটাকে কিনতে চাইছে। কিন্তু আমরা বলতে চাইছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট শেখ শাহজাহানের পার্টি অফিসে, তৃণমূলের পার্টি অফিসে, যে পার্টি অফিসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে, সেই পার্টি অফিসে রাত্রি 12টার সময় আমার মায়েরা আর পিঠে বানাতে যাবে না, আমার মায়েরা চটুল হিন্দি গানে নাচতে যাবে না, আমার মায়েরা শরীর বিক্রি করতে তৃণমূল নেতাদের পার্টি অফিসে যাবে না। আমার নওশাদ সিদ্দিকী বলছে আমার মায়েদের তরতাজা হাত আছে, তরতাজা শরীর আছে, এই হাত দিয়ে যাতে 5000 10,000 টাকা ইনকাম করতে পারে। একবার খাম চিহ্নে ভোট দিয়ে দেখুন, পার্লামেন্টে যদি আমার তাপস ব্যানার্জি পৌঁছাতে পারে, আর একা নওশাদ সিদ্দিকী যদি এই পশ্চিম বাংলার বিধানসভায় 293 জন মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপোর যদি রাতের ঘুম হারাম করে দিতে পারে, তাপস ব্যানার্জিকে একবারে খামে ভোট দিন, নরেন্দ্র মোদী অমিত শাহ পার্লামেন্টে রাতের ঘুম হারাম করে দেবে, এটুকু কথা দিয়ে যেতে পারি। যে কথাটা বলছিলাম, ভয়ঙ্কর ব্যাপার এই বিজেপি এবং তৃণমূলের বাইনারি পলিটিক্স। পাশের লোকসভা ব্যারাকপুর আপনারা জানেন, অর্জুন সিং, আমরা বলিনি কি হলো ভাই ওখানে? ভাই একটু শান্ত, বাঘের বাচ্চাটা ঢুকবে, তার বক্তব্য শুনবেন তো। অর্জুন সিং, এইটা নিয়ে আমার 5খানা সভা হচ্ছে, 6টা আমার হচ্ছে খিলগাপুরে গিয়ে শেষ হবে, আমি আর পাচ্ছি না, হাঁপিয়ে যাচ্ছি। যে কথা বলছিলাম, অর্জুন সিং ব্যারাকপুরে মমতা বন্দ্যোপাধ্যায় জন্মলগ্ন থেকে তৃণমূলের এমএলএ, বিজেপির সাংসদ হয়ে নরেন্দ্র মোদী অমিত শাহকে খুশি করার জন্য আমার যে নামাজ পড়ে সেই নামাজের বিরুদ্ধে গিয়ে, এই আজান হয়, আজানের বিরুদ্ধে গিয়ে হাইকোর্টে মামলা করলো, বলছে যে নামাজে নাকি, আজানে নাকি আমার হিন্দু ভাইদের ঘুম নষ্ট হয়ে যায়। আরে বাবা, আমি বিশ্বজিৎ মাইতি, আমার মা যখন রাত্রিবেলা শুতে যায় তখন আমাদের ইষ্ট দেবতা লক্ষ্মী প্রতিমাকে নমস্কার করে, শিব ঠাকুরকে নমস্কার করে, নমস্কার করার পর আমার পড়ার ঘরে গিয়ে বলে ভোরের বেলা যখন আজান হবে এই আজানে ঘুম থেকে উঠে পড়তে বসতে হবে। আমার মা শিখিয়েছে, আমার বাবা শিখিয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি কাকে বলে, আমার আব্বাস সিদ্দিকী শিখিয়েছে, আমার নওশাদ সিদ্দিকী শিখিয়েছে। একদিকে আজান হবে, একদিকে দুর্গাপুজো হবে, একদিকে ঢাক বাজাবে। আপনি মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করেছেন। কে বলেছিল দুর্গা ভাসানের দিন আপনি তাজিয়া যেটা হয়, তাজিয়া বেরোবে, দুর্গা প্রতিমা ভাসান করে দেবে, ভাসান বন্ধ করে দিয়েছেন, এই মহরম বন্ধ করে দিয়েছেন। এই বাংলার মানুষ তো চায় না, আমরা তো একে অপরে বসবাস করেছি, আমরা ঈদের সময় আমরা আনন্দ করেছি, আবার দুর্গা পূজায় আমার বন্ধুরা, মুসলমান বন্ধুরা আমার বাড়িতে অংশগ্রহণ করেছে। এই সম্প্রীতির বাংলা দেখতে চাই। আমার মা আমাদেরকে শিক্ষা দিয়েছে আজানে ঘুম থেকে উঠে পড়তে বসতে হবে। আমরা কি দেখলাম? আসানসোলে ফিরে যান। আমরা বলিনি, মুকুল রায় বলেছেন যে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড এই বাংলার আমার মায়েদের এই ডিম বিক্রির টাকা, হাঁস বিক্রির টাকা, হাঁসের ডিম বিক্রির টাকা, ঘুটে বিক্রির টাকা, সারদা নারদায় টাকা রেখে দিয়েছিল, এমপিএস এ টাকা রেখে দিয়েছিল, রোজভ্যালিতে টাকা রেখে দিয়েছিল। এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় লুট করেছে, আর তার হিসাব জানে এই বীজপুরের মুকুল রায়। মুকুল রায় এখন পাগলামি সেজে শুয়ে আছে, অসুস্থতার ভাঙ করে বিজেপিতে নাম লিখিয়ে বিজেপি উত্তরের বিধায়ক। আমরা বলতে চাইছি, আপনি যদি অসুস্থ থাকেন, আমরা এই মঞ্চ দেখে আমার নওশাদ সিদ্দিকী, আমার আব্বাস সিদ্দিকী আমাদেরকে শিক্ষা দিয়েছে, আপনি সুস্থ হয়ে বাড়ি আসুন। এই বাংলার মায়েদের ডিম বিক্রির টাকা, এই বাংলার মায়েদের ঘুঁটি বিক্রির টাকা, এই বাংলার মায়েদের হাঁস বিক্রির টাকা আপনি লুট করেছেন, তৃণমূল লুট করেছে, আপনাকে ফেরত দিয়ে যেতে হবে। এই কথাটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলতে চাইছে, আমরা বলতে চাইছি। বাবুল সুপ্রিয়, এই তৃণমূল আর না, এই তৃণমূল আর না, শুনেছেন তো? বিজেপির সাংসদ, আসানসোলের বিজেপির সাংসদ বাবুল সুপ্রিয় বিজেপির সাংসদ
আমরা কি দেখলাম? অমিত শাহকে খুশি করার জন্য, অশোক সিংহল, মাহন ভাগবতকে খুশি করার জন্য আমরা দেখলাম আসানসোলের বুকে হিন্দু মুসলমানের যে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধালো, যে দাঙ্গা বসিরহাট, যে দাঙ্গা আপনার বসিরহাটে, যে দাঙ্গা দেগঙ্গায়, আমরা দেখলাম নুরেল হাজির হাত ধরে এই দাঙ্গা বাঁধালো। আর ওইদিকে বাবুল সুপ্রিয় আসানসোলে সাম্প্রদায়িক দাঙ্গায় হাত রাঙালো। আমরা দেখলাম আমার মুসলমান ভাইরা ক্ষতিগ্রস্ত হলো, আমার হিন্দু ভাইরা ক্ষতিগ্রস্ত হলো। আমরা কি দেখলাম? আমরা দেখলাম আমাদের 116 বছরের ইমামের সন্তান সেখানে খুন হয়ে যেতে দেখলাম। তার রক্ত নিয়ে আরএসএস বিজেপি ওখানে নৃত্য করলো। আমরা বলে থাকি সেই 16 বছরের বাচ্চার রক্ত নিয়ে বিজেপি আরএসএস ওখানে নৃত্য করলো। আর বাবুল সুপ্রিয়কে আমার মমতা বন্দ্যোপাধ্যায় ভিক্টোরিয়ার সামনে কি ঝালমুড়ি খাওয়ালো। আর এই তৃণমূল আর নয়, তৃণমূলের মন্ত্রী এখন। আর সেদিনকে যেদিন দাঙ্গায় একদল যুবক কপালে তিলক কেটে আর গেরুয়া বসন নিয়ে জয় শ্রীরাম বলে যখন এই আসানসোলের বুকে দাপিয়ে বেড়ালো, আর একদল যুবক আমার ইমাম সাহেবের কাছে এসে বলছে আপনার সন্তানকে বিজেপি খুন করেছে, আমরা এর বদলা নিতে চাই, এর আমরা শেষ দেখতে চাই। আর আমার ইমাম সাহেব মসজিদ থেকে বেরিয়ে মাথায় টুপি পরে হাত জোড়ো করে বলছে কি বলছে? আমি সাম্প্রদায়িক দাঙ্গায় হাত রাঙাতে চাই না। আমার এই আসানসোলের বুকে যে সাম্প্রদায়িক হানাহানি হয়েছে আমি চাই না। আমি চাই না আমার হিন্দু ঘরের কোনো সন্তান আমার সন্তানের মতো খুন হতে। আমি চাই না আমার মুসলমানের কোনো সন্তান খুন হতে। আমি সাম্প্রদায়িক সম্প্রীতি দেখতে চাই। আমি আসানসোলকে আবার হিন্দু মুসলমানের সম্প্রীতি দেখতে চাই। একদিকে আজান বাজবে, একদিকে ঘন্টা বাজাবে। আর আমার আব্বাস সিদ্দিকী বলছে, আমার নওশাদ সিদ্দিকী বলছে, মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনে, হিন্দু তাহার প্রাণ। আমরা এই বাংলা দেখতে চাইছি, আমরা এই বাংলা দেখতে চাইছি। 1992 সালে ফিরে যান। আজকে এই মিটিংয়ে যারা আমার বাবা কাকারা এসেছেন, আমার চাচা চাচিরা এসেছেন, আমরা সেদিনকে দেখলাম এই বিজেপি, এই আরএসএস, আমরা কি দেখলাম? আমরা দেখলাম ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের কৃষ্টি, ভারতবর্ষের ঐতিহ্য, বাবরি মসজিদকে বিজেপি আরএসএস লালকৃষ্ণ আদবানিরা ধ্বংস করলো। সারা ভারতবর্ষে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়লো। আর রাত্রিবেলা আমার বাবা আমার মাকে এসে বলছে ঘরের লাইট অফ করে দাও। আমরা তখন 3-4-এ পড়ি, আমরা তখন ভয়ে শঙ্কিত হয়েছিলাম। আর আমার বাবা রাত্রি 10টার সময় ফিরে এসে বলছে আমার পশ্চিম বাংলায় আর আগুন জ্বলবে না, সারা ভারতবর্ষে আগুন জ্বলতে পারে, আমার পশ্চিম বাংলায় আগুন জ্বলবে না। কারণ আমার বাবা পাশের পাড়ায় মসজিদ কমিটির সঙ্গে মিটিং করে এসেছে। সেখানে আমার চাচিরা ছিল বোরখা পরে, হিজাব পরে আমার চাচিরা ছিল, আমার চাচারা আমার দাদারা টুপি পরেছিল। সেই রাতে আমার মা, আমার বাবা, আমার কাকিমা, আমার জেঠিমা আর আমার মসজিদ কমিটির চাচা চাচিরা তারা রাতের অন্ধকারে মসজিদ পাহারা দিয়েছে, রাতের অন্ধকারে মন্দির পাহারা দিয়েছে। এই পশ্চিম বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি কাকে বলে 1992 সালে বিজেপি বুঝে গিয়েছিল। আমরা সেই সম্প্রীতির বাংলা দেখতে চাইছি। এখনো পর্যন্ত আমরা কি দেখেছি? আমরা দেখেছি আমার বাবা, আমার মা, আমার বাবা, আমার মায়েরা এখনো পর্যন্ত বাড়িতে বাছুর হলে, গরুর বাচ্চা হলে তার প্রথম দুধটা আর বাতাসা, নকুলদানা এখনো পর্যন্ত পীরের দরবারে ফুরফুরা শরীফে দিতে যায়। আমরা কি দেখলাম? এই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করেছিল পশ্চিমবাংলার সংখ্যালঘু মানুষ, পশ্চিমবাংলার আদিবাসী মানুষ, পশ্চিমবাংলার মতুয়া মানুষ। আমরা দেখেছি 2011 সালের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ছুটে গেছেন ফুরফুরা শরীফে হিজাব পরে, কখনো বোরকা পরে পীরজাদাদের আশীর্বাদ নিয়ে এসেছে। আর তিনি বলেছেন এই বাংলায় সবকিছু শেষ হয়ে গেল, আমি আপনাদের ত্রাতা হিসেবে দেখতে চাই, ফুরফুরায় রেল লাইন জুড়ে দেবেন। ওসব কথা আমি বলবো না, আমার চেয়ারম্যান বলবেন। যে কথা বলতে চাইছিলাম, ফুরফুরার মানুষ, পশ্চিমবাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছিল। আমরা কি দেখলাম সেদিন? আমরা দেখলাম ফুরফুরাতে পুলিশের বুটের আওয়াজ। এই পশ্চিম বাংলার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফুরফুরাতে হাজার হাজার পুলিশ পাঠালেন। 2023 সালের লুটের পঞ্চায়েত, এই পশ্চিম বাংলায় লুট হলো পঞ্চায়েত, গরিব মানুষের অধিকার লুট হলো, খেটে খাওয়া মানুষের অধিকার লুট হলো। এই নারায়ণ গোস্বামীরা ভোট লুট করলেন, বেড়াবেড়ি থেকে শুরু করে তামাম অশোকনগরের ভোট লুট হলো। আমরা কি দেখলাম? গরিব মানুষের অধিকার লুট হলো। সেই লুটের পঞ্চায়েত গঠন করার জন্য
ফুরফুরা পঞ্চায়েতে মমতা বন্দ্যোপাধ্যায় হাজার হাজার পুলিশ পাঠালেন। আমরা কি দেখলাম? আমরা দেখলাম পঞ্চায়েত গঠনের নাম করে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হাজার হাজার পুলিশ পাঠিয়ে পীরজাদাদের বাড়ি লক্ষ্য করে ইট ছুটতে শুরু করলেন। একটা ভয়ঙ্কর দৃশ্য পশ্চিমবাংলার মানুষ দেখতে পেল। যে কি দৃশ্য! ব্রিটিশ সাম্রাজ্য বা 200 বছরে যে সাহস দেখাতে পারিনি, 34 বছরে বামফ্রন্ট সরকার যে সাহস দেখাতে পারিনি, 30 বছরে কংগ্রেস সরকার যে সাহস দেখাতে পারিনি, 13 বছরের এই পচা গলা দুর্নীতিগ্রস্ত তৃণমূলের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী সে সাহস দেখিয়ে ফুরফুরাতে পুলিশ পাঠালেন, ফুরফুরাকে কলুষিত করলেন, বুটের পুলিশের বুটের আওয়াজে কলুষিত হলেন। আর আমার পীরজাদা ইব্রাহিম সিদ্দিকী তিনি তৃণমূল করেন না, তিনি বিজেপি করেন না, তিনি আইএসএফ করেন না, তিনি সিপিএম করেন না। তার মাথায় পুলিশের ছোঁড়া ইঁটে, তার টুপিতে রক্ত দেখতে পেলাম। আমরা তখন ভেবে উঠতে পারিনি আবার বোধহয় একটা সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হবে। কিন্তু আমার আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী সারা বাংলায় এই বার্তা দিল যে আমাদের ঐক্যকে বজায় রাখতে হবে, সম্প্রীতিকে বজায় রাখতে হবে। আমার আইএসএফ এর কর্মীরা সব জায়গায় সেই বার্তা দিয়ে বুক চেপে লড়াই করতে শুরু করলো। আর আমরা বুঝে উঠতে পারিনি তার পরের দিন আরএসএস এর মোহন ভাগবত কলকাতায় উপস্থিত হয়েছে। কারণ আরএসএস মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্গা বলেছিল, আর আরএসএস কে খুশি করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় দেশভক্ত বলেছিল। আমরা বুঝে উঠতে পারিনি। আমরা এই সম্প্রীতির বাংলাকে দেখতে চাই, আমরা সেই সম্প্রীতির বাংলাকে ধরে রাখতে চাই। এই তৃণমূল কংগ্রেস এই বাংলাকে শেষ করে দিল। সারদা নারদা থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা থেকে শুরু করে সমস্ত কিছু শেষ করে দিল। আমি বেশি আর টানতে পারছি না, আর একটা জনসভায় যাব। এই এলাকায় যারা জয় বাংলা বলছেন আমার ভাইরা, জয় বাংলা বলছেন যে সমস্ত ফুটো মস্তানগুলো বলুন, আপত্তি নেই। আপনার দলের স্লোগান, এটা বাংলাদেশের আওয়ামী লীগের দলের একটা স্লোগান জয় বাংলা। আর আমার চেয়ারম্যান একদিন মিটিং করছিলাম ফুরফুরায়, আমি ছিলাম, আর তৃণমূলের একদল বলছে আমার চেয়ারম্যানকে দেখে জয় বাংলা, আর আমার চেয়ারম্যান বলছে বাংলার জয় হোক। গরু চোর আর হচ্ছে জব কার্ড চোরদের কখনোই জয় হবে না। এই কথাটা যখন ওদেরকে বলে দিয়েছে তখন ওদের আর কিছু বলার নেই। আমি বলছি যারা জয় বাংলা বলছেন আর যে সমস্ত ভাইরা জয় শ্রীরাম বলছেন, বলুন জয় শ্রীরাম একটা ধর্মীয় আবেগ, প্রত্যেকটা মানুষের ধর্মীয় আবেগ আছে, ধর্মীয় তার বিশ্বাস আছে। আমরা বলতে চাইছি আপনি যখন ভোট প্রচারে বেরোচ্ছেন, পাড়াকে উত্তপ্ত করছে, মোড়ে গিয়ে উত্তপ্ত করছেন জয় শ্রীরাম বলে, আপনি আপনার মাকে বাইকে চাপান, আর বাইকে চাপিয়ে গ্যাসের দোকানে গিয়ে আপনার মা যখন 1200 টাকার গ্যাসটা কিনতে যায়, আর যখন সিলিন্ডারটা খালি হয়ে যায়, আপনি একবার জয় শ্রীরাম বলুন গিয়ে, দেখুন আপনার গ্যাসের দামটা 1200 টাকা থেকে নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা হাফ করে দেয় কিনা। আর যারা জয় বাংলা বলছে আপনার মাকে একবার তুলুন, আপনার বোনকে একবার তুলুন, তুলে আপনি যে বাইক নিয়ে পাড়ায় পাড়ায় ধমকাচ্ছেন চমকাচ্ছেন, আপনি বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছেন, ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছেন, 1 তারিখের পর দেখে নেওয়ার কথা বলছেন, আপনার মাকে একবার গাড়িতে তুলুন। কারণ জব কার্ড আপনার দাদা বন্ধ করে দিয়েছে, আর সপ্তাহে সপ্তাহে পিকনিক বন্ধ হয়ে গেছে, মদ মাংস বন্ধ হয়ে গেছে। আপনি একবার জয় বাংলা বলুন। পেট্রোল পাম্পে গিয়ে যখন আপনি পেট্রোলটা ভরেন, একবার আপনি জয় বাংলা বলুন, দেখুন পেট্রোলের দামটা 107 টাকা থেকে 50 টাকা হয় কিনা। আমরা বলতে চাইছি এই 100 দিনের কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, তারা চুরি করে কাটমানি খাচ্ছে, এই বাংলাটাকে শেষ করে দিল মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা বলতে চাইছি যে এই পশ্চিম বাংলাটাকে শেষ করে দিল। আমরা বলতে চাইছি আবার শুভেন্দু অধিকারী কি বলছে? শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে ঝাড়ের বাঁশ, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই ঝাড়ের বাঁশ। আমরা বলতে চাইছি বাবা, 2021 সাল পর্যন্ত আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট মন্ত্রী ছিলেন। আপনি তো পশ্চিমবাংলার সমস্ত গরিব মানুষের মধুগুলো আপনার বাবা শিশির অধিকারী, আপনি শুভেন্দু অধিকারী আর পিসি মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় লুটে পুটে খেয়েছে। যখন ভাগ বাটোয়ারার কম পেয়েছে তখন বলছেন মমতা যে ঝাড়ের বাঁশ, অভিষেক সেই ঝাড়ের বাঁশ। আর আমার নওশাদ সিদ্দিকী বলছে অভিষেক
অভিষেক, আপনি শুভেন্দু অধিকারী, আপনিও সেই একই ঝাড়ের বাঁশ। কারণ আপনি এই ক্যাবিনেটে থেকে আপনার সিদ্ধান্ত হয়েছিল এই 26,000 প্রাথমিক টিচার যারা হাইকোর্ট বাতিল করে দিল, তাদের সেই সিদ্ধান্তের সময় আপনি শুভেন্দু অধিকারী ক্যাবিনেট মন্ত্রী ছিলেন। আর আপনি বোকা বানানোর জন্য তিলক কেটে বলছে জয় শ্রীরাম। এই বাংলার মানুষ বিশ্বাস করবে না। আমরা বলতে চাইছি, আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলতে চাইছি, যদি বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে বিধানসভায় ডেকে যদি চা খাতে পারে, আর শুভেন্দু অধিকারী যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে নমস্কার করতে পারে, আর আমরা যদি কলকাতার ঠান্ডা ঘরে বিজেপির দিলীপ ঘোষ, তৃণমূলের কুণাল ঘোষ, সিপিএমের সুজন চক্রবর্তী যদি একসাথে বসে কেক কাটতে পারে, মিষ্টি খেতে পারে, তাহলে এই আপনার মাগুরখালি চায়ের দোকানে কেন তৃণমূল, সিপিএম, বিজেপি, কংগ্রেস একসাথে বসে চা খেতে পারবে না? কারণ ওখানে দোস্তি আর এখানে কুস্তি। কারণ এখান থেকেই তো জব কার্ডের টাকাটা এই অশোকনগরের ঘাট হয়ে কালীঘাটে ভাইপোর বাড়িতে 2 কোটি টাকা ব্যয় এসকালেটার বসেছে, ওখানে 1 কোটি টাকা ব্যয় ঝাড়বাতিটা বসেছে। এই পশ্চিমবাংলার মানুষ জানতে চাইছে যে 35টা প্লট হলো কি করে। এই বাংলার মানুষ জানতে চাইছে জব কার্ডটা তৃণমূল চুরি করলো আর বিজেপি বন্ধ করে দিল। আমরা দেখলাম যে বিজেপির নূপুর সান্যাল আর অনুপ কুমার জিন্দাল তারা আমাদের একটা সম্প্রদায়ের নবীকে অপমান করলেন। আর যারা ধর্মপ্রাণ মানুষ, সারা ভারতবর্ষ উত্তাল হলো, এই অশোকনগরে উত্তাল হয়েছিল যে নূপুর শর্মা আর অনুপ কুমার জিন্দালকে গ্রেপ্তার করতে হবে। যখন বিক্ষোভ দেখাচ্ছে আমার ধর্মপ্রাণ মানুষরা, বিক্ষোভ দেখাতেই পারে, তাদের বিশ্বাসে, তাদের আস্থায় আঘাত এনেছে এরা বিজেপি করে। আমরা জানি বিজেপি সাম্প্রদায়িকতার বীজ বোনে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন সব মিটিং মিছিল এখানে হবে না, এসব করা যাবে না। যদি করতে হয় হাওড়ার ট্রেন ধরো, শিয়ালদার ট্রেন ধরো, অশোকনগর রেল স্টেশনে গিয়ে ট্রেন ধরে দিল্লিতে গিয়ে বিক্ষোভ দেখায়। ভালো কথা মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু যখন আমার গরিব মানুষের এই তৃণমূলের বুথের যারা সুপারভাইজার, পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েতের উপপ্রধান, প্রধান, আমরা যখন দেখলাম পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, আমার গরিব মায়েরা যারা জব কার্ডের কাজ করেছিল, যাদের 18,000 20,000 টাকা বাকি হয়ে গেছিল, যখন আপনাদের কাছে টাকা চাইছিল, তখন কেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনার কর্মীদেরকে নিয়ে দিল্লিতে আপনি নিয়ে গিয়ে বিক্ষোভ দেখালেন না কেন? আমরা সেদিন আইএসএ প্রশ্ন করেছিলাম, আপনি মমতা বন্দ্যোপাধ্যায় যখন আপনার ভাইপোকে বাঁচানোর জন্য হাইকোর্ট, সুপ্রিম কোর্টে কোটি টাকা খরচ করেন, এই লোকসভা নির্বাচনে ইডি সিবিআই আপনার ভাইপোকে জেরা করবে না, সুপ্রিম কোর্টে কয়েকশো কোটি টাকা খরচ করলে, আর আমার মায়েদের জব কার্ড চুরি হয়ে গেল, আমার মায়েদের প্রধানমন্ত্রী আবাস যোজনা চুরি হয়ে গেল। আপনি মমতা বন্দ্যোপাধ্যায় কবার হাইকোর্টে গেছেন, কবার সুপ্রিম কোর্টে গেছেন? আইএসএফ সেটা জানতে চাইছে। আমার দলের সেনাপতি, আমার দলের চেয়ারম্যান বলেছে আমরা এই ইলেকশনের পরে 100 দিনের কাজের টাকা কিভাবে ফেরত আনতে হয় সুপ্রিম কোর্টে যাব মামলা করতে। কারণ হচ্ছে যারা ফুটো মস্তান আপনাদেরকেও আমরা কোর্ট পর্যন্ত নিয়ে যাব, এটাই বিকল্প, এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আর যারা ফুটো মস্তানি করছে, আমার কর্মীদেরকে ভয় দেখাচ্ছে, আমাদের কর্মীদেরকে চমকাচ্ছে, প্রতিদিন অশোকনগর থানাতে আমাদের নেতাদেরকে আসতে হয়, আমাদের কর্মীদেরকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। আমরা বলছি ফাঁসান, আপত্তি নেই। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গিয়েছিল। আমরা সেদিনকে কি দেখেছিলাম? আমরা কলকাতার বুকে 21শে জানুয়ারি আমাদের দলের প্রতিষ্ঠা দিবস, সেদিনকে আমরা গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের, আদিবাসী, দলিত, মতুয়া ভাইদের অধিকার রক্ষার ডাক দিয়েছিলাম। ধর্মতলায় আমরা বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যে 14 তলার বিল্ডিং এ থাকেন ওটা পশ্চিম বাংলার যারা জরি শিল্পের সঙ্গে যুক্ত, যারা এমব্রয়ডারির সঙ্গে যুক্ত, যারা কাপড় শিল্পের সঙ্গে যুক্ত, সেখানে 17 লক্ষ আমার ভাইরা ব্যবসা করবে। আর আপনি চোরেদের ক্যাবিনেট তৈরি করেছেন ওখানে, আর আপনি 14 তলার হাওয়া খাচ্ছেন। ওই 14 তলাকে আপনাকে খালি করে দিতে হবে। সেদিন আমরা ধর্মতলায় পৌঁছে গিয়েছিলাম, কিন্তু সেদিনকে আমরা কি দেখলাম? সেদিনকে এই শেখ শাহজাহান, এই আরাবুল বাহিনী, আমরা কি দেখলাম? আমাদের হাতিশালায় আমাদের কর্মীদেরকে আঘাত করছে। কলকাতা থেকে তখন আমার দলের চেয়ারম্যান, বিধায়কের কোনো সিকিউরিটি গার্ড ছিল না, তিনি কর্মীদেরকে বাঁচানোর জন্য হাতিশালায় চলে গেল। 17টা বোম মারা হলো, কিন্তু একটা বোমও ফাটিনি সেদিন।
সেদিন আমার দলের চেয়ারম্যানের গাড়িটাকে ভাঙা হলো, আমার কর্মীদেরকে আক্রান্ত করা হলো। তখন হাজার হাজার মানুষ ধর্মতলায়, পুলিশের বুটের আওয়াজ বাড়তে শুরু করলো। আমরা তখন ধর্মতলার মঞ্চ থেকে বলছি 10 মিনিটের মধ্যে যদি হাতিশালা থেকে কলকাতায় আমার দলের চেয়ারম্যান, আমার দলের সেনাপতি নওশাদ সিদ্দিকী যদি না পাঠায়, তাহলে কলকাতা ধর্মতলা বুঝতে পারবে আইএসএফ কি জিনিস, পশ্চিম বাংলার পুলিশ, মমতার পুলিশ বুঝতে পারবে আইএসএফ কি জিনিস। সেদিন 10 মিনিটের মধ্যে নওশাদ সিদ্দিকী ধর্মতলায় এসেছিলেন ঠিকই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় জাল বিছিয়ে রেখে দিয়েছিলেন আমাদের বিরুদ্ধে। আমাদের যখন মিটিং শুরু হলো, আমরা তখন বললাম যে একজন বিধায়কের যদি নিরাপত্তা না থাকে, আমার পশ্চিমবাংলার ভাইদের, আমার পশ্চিমবাংলার মায়েদের কোনো আর নিরাপত্তা নেই। তাই আরাবুলকে গ্রেপ্তার করতে হবে, শওকত মোল্লাকে গ্রেপ্তার করতে হবে। তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ নেকড়ের মতো আমাদের উপর ঝাঁপিয়ে পড়লো, টিয়ার গ্যাস লাঠি চার্জ করতে শুরু করলো। আমার দলের সেনাপতি নওশাদ সিদ্দিকী আমাকে সহ 88 জনকে লাথি মারতে মারতে প্রিজন ভ্যানে তুলে আমাদেরকে নিয়ে গেল লালবাজারে। রাত্রি 10টার সময় আমাদেরকে গ্রেপ্তার করা হলো, আমাদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হলো। আমরা দেখলাম যে রাত যত বাড়তে শুরু করেছে, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আমাদেরকে বলছে ওপরওয়ালার নির্দেশ আছে আপনাদেরকে পোশাক খুলতে হবে। আমার দলের সেনাপতি বলছে আমি পোশাক খুলতে পারবো না, বলছে না মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রীর নির্দেশ আছে। আমার দলের সেনাপতি বলে দিচ্ছেন যান আপনার পুলিশ মন্ত্রীকে আপনি গিয়ে বলুন আমি পোশাক খুলবো না, আমি পীরজাদা ঘরের ছেলে, আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়। আমরা যদি আদিম যুগে ফিরে যাই, আদিম যুগে আমরা কি দেখেছি, লজ্জা নিবারণের জন্য কিছু গাছের পাতা সামনে, গাছের পাতা পিছনে দিয়ে আমার মায়েরা, আমার ভাইরা আদিম যুগে তারা লজ্জা নিবারণ করত। আর লালবাজারে আমরা দেখলাম দুটো রুমালের মতো ছোট ছোট খাদি, সামনে ঢাকা, কিছুটা সামনে ঢাকা, কিছুটা পিছনে ঢাকা, সামনে ঘুরলে পিছন দেখা যায়, পিছন ঘুরলে সামনে দেখা যায়। তখন এই পোশাক পরার জন্য যখন জোর খাটাচ্ছে, তখন আমার দলের সেনাপতি বলছে আমি চাল চুরি করিনি, আমি ডাল চুরি করিনি, আমি 100 দিনের কাজের টাকা চুরি করিনি, আমি সারদা নারদা এমপিএস এর টাকা চুরি করিনি, আমি গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে এসেছি, আমি রাজবন্দী, আমি এই ড্রেস পরবো না, আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, আমাকে মেরে ফেললেও আমি এই পোশাক খুলবো না। আর এই বার্তা যদি লালবাজারের বাইরে যায়, যে বার্তা যাবে পশ্চিম বাংলায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের সেই ক্ষমতা নেই এই আগুন নেভানো। তাই আমাকে মেরে ফেললেও আমি এই পোশাক খুলবো না, আমাকে আমার লাশ বেরোবে তবু আমি এই পোশাক খুলবো না। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গিয়েছিল এর নাম নওশাদ সিদ্দিকী, এর নাম সিদ্দিকুল্লাহ চৌধুরী নয়, এর নাম নওশাদ সিদ্দিকী, এর নাম সিদ্দিকুল্লাহ চৌধুরী নয়। একে টাকা দিয়ে কেনা যায় না, একে মন্ত্রিত্ব দিয়ে কেনা যায় না। আমরা বলছি গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার আর এক নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আমি আর বলতে পারছি না, বিশ্বাস করুন। তাই লাস্ট কথা বলবো যে সকাল সকাল ভোট দেবেন, চুপচাপ 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 সকালবেলা তৃণমূলের বুথে যাবেন, তৃণমূলের বিরিয়ানি খাবেন, রাতের বেলা তৃণমূল যদি টাকা দেয় টাকা নেবেন, তৃণমূল নেতাদের সঙ্গে মুচকি হাসবেন, আর বুথের ভেতরে গিয়ে খাম চিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে তাপস ব্যানার্জিকে পাঠাবেন। এই কথা বলে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি।